স্টার্ট। ওকে, আপনাদের অলরেডি জানেন ওয়েব প্রোগ্রামিং কোর্স, সো এটা তো আর নতুন করে বলার কিছু নাই। বেসিক্যালি এই কোর্সে আপনারা যে জিনিসটা শিখবেন যে কিভাবে একটা ওয়েব সাইট বা হচ্ছে আমরা যে বিভিন্ন ওয়েব সার্ভারগুলোতে অ্যাপ্লিকেশনগুলো দেখি ওগুলো কিভাবে বিল্ড করা হয়, এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আপনারা এই কোর্সে শিখবেন। সো এটা হচ্ছে আপনাদের ল্যান্ডমার্ক ডিস্ট্রিবিউশন। সো এটা একটু সবাই উঠে রাখবেন যে এই ওয়াইজ হচ্ছে আপনাদের মার্কিংটা হবে। তো কেউ মিস দিবেন না। আর মিড ফাইনাল অবশ্যই সেন্ট্রালি হবে, যেটা আমি বলতেছিলাম, মিড ফাইনাল হচ্ছে সেন্ট্রালি হবে। আর প্রজেক্টটা হচ্ছে ক্লাসের মধ্যে আমরা একটা প্রেজেন্টেশন নিব যেটা হচ্ছে 10 মার্কস থাকবে। আর এই প্রজেক্টের মধ্যে হচ্ছে দুইটা পার্ট থাকবে এখানেও। একটা হচ্ছে ডেমনস্ট্রেশন, আপনি দেখাবেন, প্লাস হচ্ছে আপনাকে কিছু ভাইভা কোশ্চেন জিজ্ঞেস করা হবে। এখন এই ভাইভাটা আমিও নিতে পারি, হয়তো ওয়েব প্রোগ্রামিং এর যেই অন্যান্য ফ্যাকাল্টিরা আছে তারাও কোশ্চেন করতে পারে। সো আপনাকে ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে সবার জন্য, যে আপনাকে যে কেউ কোশ্চেন করলে আপনি যাতে অ্যানসার করতে পারেন। হ্যাঁ, হইতে পারে ভাইভা, হয়তো আমরা চারজন যে ফ্যাকাল্টি আছে তারা বসে হচ্ছে আমাদের ভাইভা নিতে পারি। সো যে কেউ যে কারো কোশ্চেন করতে পারে, এরকম ওভারঅল চেঞ্জ হতে পারে। সো এটা ডিপেন্ডস করতেছে, তার মানে এই প্রজেক্টের নাম্বারটা কিন্তু টোটালি আপনার উপর। আপনি যদি ভালোভাবে অ্যানসার দিতে পারেন, প্রজেক্টটা ভালোভাবে বিল্ড করে দেখাইতে পারেন, তাহলে কিন্তু আপনি পারবেন। সো এইটা হচ্ছে আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশন। এখন আসলে হচ্ছে আমরা এই কোর্স কারিকুলামে কি কি শিখবো, এটা ওখানে হচ্ছে সবার। আচ্ছা, এই কোর্স কারিকুলামে বেসিক্যালি আমরা যে স্ট্যাকটা ফলো করব এটা আমাদের অলরেডি অনেক নোন। সেটা হচ্ছে জেএসপি আমরা করে আসছি, আর হচ্ছে ওরাকল। এখন এই জিনিসটা ডাটাবেস কোর্স যারা করে আসছেন তাদের জন্য একটু ফ্যামিলিয়ার, আর যারা ডাটাবেস করেন নাই তারা তো হচ্ছে ওওপি করছেন। এখন আপনারা ওওপি মনে হয় মাইএসকিউএল আর হচ্ছে বই দিয়ে করছিলেন মনে হয় একবারে। সো ওই টাইপেরই হচ্ছে আমরা ডাটাবেস কানেকশন করে কাজ করব। বাট এখানে যে জিনিসটা হবে, এই জেএসপির সাথে আমরা ফ্রন্ট এন্ডে ইউজ করব তিনটা জিনিস। ফ্রন্ট এন্ডে তিনটা জিনিস কি ইউজ করব? একটা হচ্ছে HTML, তারপর হচ্ছে CSS, আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই কয়েকটা কাজ করব আমরা ফ্রন্ট এন্ড বিল্ডিং এর জন্য, আর ব্যাক এন্ডে হচ্ছে আমরা জেএসপি আর হচ্ছে ওরাকল ডাটাবেসটা ইউজ করব। সো অলরেডি যারা ডাটাবেস করে ফেলেছেন তারা তো ডাটাবেস সম্পর্কে আইডিয়া আছে, আর যারা করেনি তারা হয়তো এই সেমিস্টার ডাটাবেস করতেছে। সো যেহেতু আমাদের এক্সামটা হচ্ছে মিডের পর, সরি প্রজেক্টটা আমরা মিডের পর থেকে শুরু করব। সো আশা করি আপনারা ততদিনে ডাটাবেসের যে কমন যে রুলস গুলা বা কমন যে সিনট্যাক্স গুলা বা কোয়েরিজ গুলা, ল্যাঙ্গুয়েজ গুলো শিখে যাবেন। মিড পর্যন্ত আপনাদের কোয়েরি মোটামুটি শিখে যাওয়ার কথা। সো এই কোয়েরিজ গুলাই হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে এখানে বেশি লাগবে। সো ফার্স্ট আমরা যে কাজটা করব, আমাদের কোর্সের সবার ফার্স্ট আমরা শিখব হচ্ছে HTML। এটার আউটলাইন আমি যদিও দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা CSS শিখব এন্ড জাভাস্ক্রিপ্ট শিখব। সো মোটামুটি এই তিনটা জিনিস আমরা হচ্ছে মিডের আগ পর্যন্ত শিখে ফেলবো, ফ্রন্ট এন্ডের কাজটা। এখন যাদের হচ্ছে গিয়ে প্রিভিয়াসলি করা আছে তাদের তো হচ্ছে অ্যাডভান্টেজ, তাদের অনেক কিছু কম মোটামুটি বুঝলেও হবে, কারণ তারা আগে থেকে জানেন। আর যাদের একেবারে নতুন তারা হচ্ছে এখান থেকে শিখে যাবে। মিডের পর থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা জেএসপি আর হচ্ছে ওরাকলে একটা প্রজেক্ট বিল্ড করব। এটা হচ্ছে আমরা ফাইনালে করব। সো এরপরে মিডের পরে আমরা হচ্ছে ব্যাক এন্ডে যাব। ব্যাক এন্ডে আমরা জেএসপি আর ওরাকল কিভাবে কাজ করতে হয় ওই কাজটা করব। এন্ড এটার জন্য আমরা যে জিনিসটা ইউজ করব, জেএসপি এর জন্য আমরা হচ্ছে এক্লিপস আইডি ইউজ করব, আর ওরাকলের জন্য হচ্ছে আমরা SQL প্লাসটা ইউজ করব, বা এটাকে ওরাকলের ভার্সন বলা হয় হচ্ছে 21C, ওরাকল 21C। সো 21C টা ইনস্টল করলে যে সফটওয়্যারটা আসবে এটা হচ্ছে SQL প্লাস। 21C টা হচ্ছে ওরাকলের ভার্সন। ওরাকলের ডিফারেন্ট ভার্সন আছে, 10, 11, 11G, 10G এরকম করে অনেকগুলা। সো রাইট নাও দ্য লেটেস্ট ভার্সন ইজ 21C। সো আমরা 21C টা ইউজ করব। সো মোটামুটি হচ্ছে এইটা স্ট্যাক, এই ফরম্যাটটা ইউজ করে আমরা হচ্ছে পুরো কোর্সটা কমপ্লিট করব। তার কোনো কোশ্চেন আছে যে কিভাবে আমরা করব বা কিভাবে কোর্সটা কমপ্লিট হবে? সো আমাদের টার্গেট আছে এই তিনটা জিনিস আমরা মিডের আগে শিখে ফেলবো। এগুলো বেশি আমাদের টাইম লাগবে না, যেহেতু আমরা একটু বড় হয়ে গেছি, সবাই একটু ম্যাচিউর। সো আমরা সহজেই আশা করি করতে পারবো।
আর লাস্টের গুলো হচ্ছে একটু আপনাদের কাছে অনেকের কাছে নিউ হতে পারে, তখন হচ্ছে আমরা ব্যাকএন্ড গুলো দেখাবো যে ওয়ান বাই ওয়ান কিভাবে আমরা কানেকশন গুলো করি, আমরা কিভাবে টেবিল গুলো হচ্ছে ক্রিয়েট করি, এগুলো অলরেডি ডাটাবেসে শিখবেন। তারপর আমি হচ্ছে হয়তো টুকটাক টেবিল গুলো ক্রিয়েশনটা দেখাবো, যাদের একটু মিসিং থাকে ওরা দেখে নেবেন। আর জিএসপির সাথে কিভাবে কানেক্ট করে আপনাকে প্রপারলি একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হয় ওইটা হয়তো আমি আপনাদের দেখাই দেব। নেক্সট হচ্ছে আজকের লেকচারে চলে আসি। আজকে হচ্ছে আমরা HTML শিখব। তো সবাই যে কাজটা করবেন, বাসায় গিয়ে হচ্ছে এক্লিপসটা হচ্ছে সবাই ইনস্টল করে ফেলবেন। আর তার সাথে হচ্ছে Oracle 21c অর্থাৎ SQL ক্লাস যেটা ওইটা ইনস্টল করে ফেলবেন। এই দুইটা জিনিস হচ্ছে সবাই একটু ইনস্টল করবেন বাসায়। এন্ড অবশ্যই আমি একটা গাইডলাইন দিয়ে দিই, যদি এটা ভিডিওর পরে দেব, তারপর আমি আগে থেকে দিয়ে দিই। SQL ক্লাস ইনস্টল করার সময় আপনাকে একটা পাসওয়ার্ড চাবে। ফার্স্ট যখন ইনস্টল করবেন আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলা হবে, যে মেবি অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিয়ে একটা বলা হবে। সো সব সময় মাথায় রাখবেন যে এই যে পাসওয়ার্ডটা দিচ্ছি এই পাসওয়ার্ডটা আমার কোডিং এ অনেক বেশি কাজে লাগবে। অর্থাৎ আমি যখন কোড করব তখন আমি যখন ডাটাবেসকে ইন্ট্রোডিউস করব যে এইটা হচ্ছে আমার ডাটাবেস, তখন আমাকে এই পাসওয়ার্ডটা দিতে হবে, যে এই পাসওয়ার্ডটা আমি হচ্ছে SQL ক্লাসের ইনস্টলেশনের সময় দিচ্ছি। আবার যে কাজটা হবে যখন আমি SQL ক্লাসে কাজ করব, ওই ক্লাসে যখন আমি লগইন করতে হবে তখন সেই পাসওয়ার্ডটা আমাকে হচ্ছে দিতে হবে। আর ইউজার নেমটা বাই ডিফল্ট অ্যাডমিনের জন্য ইউজার নেমটা বাই ডিফল্ট হচ্ছে সিস্টেমস অথবা সিস অথবা সিসডিবি, এরকম অনেক নামে থাকে, এগুলো মাল্টিপল নামে থাকে বা অ্যাডমিনও থাকে। এইটা হচ্ছে ডাটাবেস করলে আপনারা শিখে যাবেন, এটা আমার শিখাইতে হবে না। ডাটাবেস কোর্সটা মোটামুটি আপনারা যখন স্টার্টিং শুরু করবেন এই সবগুলো আপনারা মোটামুটি বুঝে যাবেন যে কোনটা আইডি কোনটা পাসওয়ার্ড, এটা ডাটাবেস আপনাদের কোর্সে শেখানো হবে। সো আমি জাস্ট একটু মাথায় রাখতে বললাম যে আমাদের কোডিং এ ওই পাসওয়ার্ডটা লাগবে। সো অবশ্যই যখন ইনস্টলেশনের সময় একটা পাসওয়ার্ড দিবেন, ইজিয়ার পাসওয়ার্ড দিবেন, যেটা আপনার হ্যাকার কিছু নাই, আপনি জাস্ট ডেভেলপ করতেছেন। আপনি যখন রিয়েল লাইফে যাবেন তখন হয়তো আপনি এনক্রিপ্টেড পাসওয়ার্ড দেবেন, তখন আমরা পাসওয়ার্ডে ডিরেক্ট দেই না। তখন যে কাজটা করি আমরা অনেকগুলো এনক্রিপশন সিস্টেম আছে, মানে সাইফার টেক্সট বলেন, তারপরে হচ্ছে হ্যাশিং বলেন, এরকম অনেকগুলা আমাদের অ্যালগরিদম আছে, ওগুলো চেঞ্জ করে আমরা এনক্রিপশন করে পাসওয়ার্ডগুলোকে রাখি, যাতে ডিরেক্ট কেউ হচ্ছে আমার কোডকে যদি সামহাউ মানে অ্যাটাক করতে পারে তাহলে সে যাতে পাসওয়ার্ড নিতে না পারে আমার ডাটাবেসে, এটা আমরা হচ্ছে করে রাখি। এটা দ্বারা আপনারা রিয়েল লাইফ ইন্ডাস্ট্রি লেভেলে গেলে শিখবে। যেহেতু আমাদের প্রজেক্ট ওরকম সিকিউরিটি বা ওই লেভেলের হচ্ছে কি আমাদের দেখানোর কিছু নাই, সো আমরা নরমাল একটা পাসওয়ার্ড ইউজ করতে পারি। বাট আপনারা কোয়ালিটি অ্যাসুরেন্স এসকিউএল হচ্ছে আপনাদের মনে একটা কোর্স আছে, অথবা সফটওয়্যার টেস্টিং থাকবে, যেমন একটা কোর্স আপনাদের থাকবে, ওইখানে গিয়ে আপনারা আবার এই সিকিউরিটি গুলো দেবেন। আবার সাইবার সিকিউরিটি আপনাদের কোর্স আছে, সো ওইখানে গিয়ে দেখবেন সফটওয়্যারের সিকিউরিটিটা কিভাবে মেইনটেইন করতে হয়, কি কি জিনিস আছে। তো আমি কিছু ইন্টারেস্টিং জিনিস মাঝখানে দেখাই দেবো যে কি জিনিসগুলো আমরা প্রবলেম ফেস করতে পারি বা কোন জিনিসগুলোতে হচ্ছে গিয়ে আমাদের একটা প্রবলেম চলে আসতে পারে। সো খুবই পপুলার একটা জিনিস আমি হয়তো দেখাবো, আপনি আমাদেরকে একটু মনে করাই দেন যে আমাদের টপিক না এটা, এটা হচ্ছে এসকিউএল ইনজেকশন। এটা হচ্ছে একটা সাইবার অ্যাটাকের মতো, এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে একটা অ্যাটাকিং করা হয়, একটা এসকিউএল ইনজেক্ট করা হয় যাতে হচ্ছে ডাটাগুলো সে নিয়ে আসতে পারে। সো এটা একটা অ্যালগরিদম না, এটা হচ্ছে একটা ট্রিকি জিনিস, ট্রিক ইউজ করা হয়। এটা হয়তো আমি এক্সাম্পল দেখাবো যখন আমি কোডগুলো করব। সো আমাকে একটু মনে করে দেন যদি আমি ভুলে যাই, যেহেতু আমাদের কোর্সের কন্টেন্ট না। সো বাসায় যাবেন, এসকিউএল ক্লাসটা ইনস্টল করবেন, অবশ্যই ডাটাবেসের কোর্সের জন্য করা লাগবে, ওটা ইনস্টল করে পাসওয়ার্ডটা খেয়াল রাখবেন। তারপর আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান করব। আচ্ছা, এখন আসলে আমরা আমাদের এই ক্লাসে চলে আসি HTML। সো ফার্স্ট অফ অল অনেকে তো ক্লাস করছেন বা অনেকে হচ্ছে অনেক কিছু করে আসছেন। সো HTML জিনিসটা কি আমাকে একটু বলেন তো। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বুঝলাম হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিন্তু কাজটা কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে আপনি কি কাজ করেন? এটা হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার গঠন ফ্রন্ট এন্ড ওয়েবসাইটের স্ট্রাকচার গঠন করে, তাও বুঝলাম। এটা কি জিনিস? মানে এটা ওয়েবসাইটে কি কোনো রুলস ডিজাইন করে বা কিছু করে, নাকি আপনাকে কোনো কোড করতে হয়, না কি করতে হয়? মানে এই জিনিসটা কি একটা, মানে কি ল্যাঙ্গুয়েজ কোড করা লাগে? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে আপনারা মোটামুটি জানেন যে আসলে আমরা যে কোর্সটা করতেছি HTML এর যে আমরা বেসিকগুলো দেখব। HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটাতে কি করা হয়? ওয়েবসাইট বিল্ডিং করার জন্য স্পেশাল কিছু সিনট্যাক্স সম্মিলিত বা কম্বাইন একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটাতে আমরা কমান্ডগুলো দিলে সে একটা ওয়েব পেজ বিল্ড করে দেবে। এই ওয়েব পেজগুলো আমরা যখন মার্জ করে টোটাল একটা অ্যাপ্লিকেশনে নিয়ে আসি তখন আমরা বলি এটা একটা ওয়েবসাইট বা হচ্ছে কমপ্লিট ওয়েবসাইট।
সো আমরা এর বেসিক জিনিসগুলোই হচ্ছে একটু দেখব ওয়ান বাই ওয়ান। সো HTML ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা বলছিলাম। আর এটার মেইন আমাদের পারপাস কি, পারপাসটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ করা। এন্ড HTML এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে আমরা হচ্ছে ওয়েব পেজগুলো ডেভেলপ করতে পারি ওয়ান বাই ওয়ান। আর তারপরে হচ্ছে আমরা ওই ওয়েব পেজগুলো কম্বাইন করে একটা ওয়েবসাইট তৈরি করি। সো এখানে আমাদের ওয়েবসাইটগুলোতে ইন্টারেস্ট থাকা উচিত কেন? Why should we be interested in web system? তার মানে আমরা ওয়েবসাইট কেন তৈরি করতে চাই বলেন তো একদম ফার্স্ট। এটা মনে হয় লাস্ট ক্লাসে কাউকে বলছিলাম যে একটু ইন্ট্রোডাকশন, যদিও এটা আমরা অনলাইনে করি নাই, বাট এটাতে বলছিলাম কি আমরা ওয়েবসাইটে কেন গেলাম। নরমালি তো আমাদের কাছে অ্যাপ্লিকেশন ছিল, ডেস্কটপ অ্যাপ্লিকেশন ছিল, আমরা তো কম্পিউটারে বসে অ্যাপ্লিকেশন ইউজ করতাম, গেমস খেলতাম। তারপরে দেখা গেছে যে আপনারা কি করতেন, এক্সেল ইউজ করেন, অফিস ইউজ করেন, যে কোনো কিছু ইউজ করেন। আমরা কেন ওয়েব সিস্টেমে চলে গেলাম? মানে এটাই তো ছিল আমাদের কেন এক্সট্রা করে আলাদা হয়ে গেল। তারপর আপনি দেখলেন না ওই যে বিভিন্ন দোকানে হচ্ছে বিল করতেন, ওরা বসে বসে লিখতো, লিখে ক্লিক করে রাখতো, ওদের কাছে সেভ রাখতো ডাটাগুলো। সো আপনি ওয়েব সিস্টেমে কেন গেলেন? Easy to access, easy to share, can be accessible from anywhere. ইজি টু অ্যাক্সেস বলা যায় না, অ্যাক্সেস আপনি তো কম্পিউটারও ইজিলি করতে পারতেছেন। নেক্সট কি বললেন? ইজি টু শেয়ার। হ্যাঁ, এটা বলতে পারেন যে ইজি টু শেয়ার। তারপরে Can be accessible from anywhere. ক্যান বি অ্যাক্সেসিবল ফ্রম এনিওয়্যার। ঠিক আছে, দুইটা পয়েন্ট ঠিক আছে। নেক্সট আর কি বলবেন? আচ্ছা বিভিন্ন ডিভাইসে ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে আরেকজন আর কেউ? তো কখনো মানে একটা ডিভাইস থেকে যদি কোনোভাবে ডাটা ডিলিট হয়ে যায় তাহলে আমরা কোনো জায়গা থেকে জিনিসটাকে আবার রিকভার করতে পারি। এটা ডিপেন্ডস করে, মানে এইটা হচ্ছে ডিপেন্ডস করে যে অ্যাকচুয়ালি আপনি ব্যাকআপ রাখছেন কিনা। যদি অনেক যদিও স্বাভাবিকভাবে ব্যাকআপটা রাখা হয় নরমালি, বাট ধরেন নরমালি কেউ আপনি নতুন ডিজাইন করছেন, আপনি একটা ওয়েবসাইট করলেন, আপনি ডাটাটা ব্যাকআপ নাও রাখতে পারেন। আপনি হয়তো পুরোপুরি ওয়েবসাইটটা বিল্ড করে দিয়ে দিয়েছেন একজনের কাছে, আপনি আর নিজের কাছে ব্যাকআপ রাখেন না, এখন সে সামহাউ ডিলিট করে দিল, আপনার কাছে নাও করতে পারে। বাট সাধারণত আমরা এটা করি না, আমরা অলওয়েজ একটা ব্যাকআপ রাখি। ব্যাকআপের একটা স্টোরি আমি হয়তো পরে বলবো। এই সবগুলো অ্যান্সারই মোটামুটি কাছাকাছি। তার মানে আপনারা সবাই মোটামুটি জানেন যে আমরা ওয়েবসাইটে কেন আসলাম বা ওয়েব সিস্টেমগুলোতে কেন আসলাম। ফার্স্ট যে প্রবলেমটা হলো, যখন ওয়েব সিস্টেমে কাজ করতাম আমরা, তখন এসে দেখলাম কি যে ওয়েব সিস্টেম শুধুমাত্র আমি যেখানে বসে আছি এখানেই কাজ করতেছে, অর্থাৎ আমার কম্পিউটারটাতে আমি কাজ করতে পারতেছি, আর আদার্স কোনো জায়গায় কাজ করতে পারতেছি না। পারতেছি, বাট সেম ডেটা নিয়ে আমি কাজ করতে পারতেছি না। ধরেন আপনি একটা গেম খেলতেছেন, আপনি 3টা স্টেজ বা 3টা লেভেল পার করছেন, পার করার পরে আপনি কিন্তু এই কম্পিউটারে বসলেই 3টা লেভেল পার করতে পারবেন। অন্য কম্পিউটারে গেলে কিন্তু সেম গেমটা ইনস্টল দিলে আপনাকে কি করতে হবে, আবার নিউ থেকে স্টার্ট করতে হবে। সিমিলার ভাবে আপনি যদি একটা অ্যাপ্লিকেশন ইউজ করেন, ধরেন আপনি একটা এক্সেল এর কাজ করতেছেন, এক্সেল তো এখন যদিও এক্সেলটা ড্রাইভের হিসেবে অনলাইন চলে গেছে, ড্রাইভে লিংক করে অনলাইন চলে যাওয়া যায়, বাট একটা টাইম ছিল অনেক আগে। আপনার এক্সেল একটা অ্যাড দেখছেন কিনা জানেন না, 90s একটা অ্যাড ছিল, একটা লোক হচ্ছে লিফটে উঠে উঠতে উঠতে সে এক্সেল অনেক কাজ করে ফেলে, আর ওইদিকে হচ্ছে তারা অফিসই শুরু করতে পারে, এরকম একটা অ্যাড ছিল। তো এক্সেলটা হচ্ছে অফলাইন ছিল ধরেন। এখন যে প্রবলেমটা হচ্ছে যে আমি যখন এক্সেলে কাজ করতাম, আমার ডেটাগুলো আমার কাছেই আছে, আমার ডেটাগুলো আমার ফ্রেন্ড দেখতে পারতেছে না বা আমার বস দেখতে পারতেছে না। স্টিল আমরা এই জিনিসটা এখনো ফেস করি, যে জিনিসটা যে আমি কোন একটা কাজ করলাম, করে আমি বাসায় চলে গেছি, যাওয়ার পরে দেখলাম কি যে আমার ওই কোন একটা কাজের দরকার, এখন ওই ডেস্কটপে আমি সেভ করে রাখছি, ডেস্কটপটা হচ্ছে আমার অফিসে, বা আপনি ধরেন আপনি ইউনিভার্সিটিতে কোনো একটা জায়গায় সেভ করে রাখছেন। এখন আপনার কাছে এমন কোনো সিস্টেম নাই যে সিস্টেম দিয়ে আপনি সবসময় এটাকে অ্যাক্সেস করতে পারবেন। তখন আপনি কি করতে হবে, হয় আপনাকে আসতে হবে যদি ইমার্জেন্সি হয়, আদারওয়াইজ হচ্ছে আপনি হয়তো পরের দিনের জন্য ওয়েট করবেন। সো এখানে কি একটা প্রবলেম ফেস করলাম না, যে একটা কমন প্ল্যাটফর্ম নাই, যে কমন প্ল্যাটফর্মে আমি সবসময় অ্যাক্সেস করে ডাটাটা নিতে পারবো, সেরকম কোনো কমন প্ল্যাটফর্ম নাই আমাদের এক্সেল অ্যাপ্লিকেশন। আবার কি হচ্ছিল যে আমি যখন ডিফারেন্ট ডিভাইস ইউজ করতেছি, এক একটা অ্যাপ্লিকেশন এক এক রকম ভাবে ডিজাইন করা ছিল। ধরেন আপনি যদি একটা অ্যাপ্লিকেশন ডিজাইন করেন আপনার পিসির জন্য, এটা পিসির জন্যই ছিল, ওইটা কিন্তু মোবাইলে ইউজ করতে পারবেন না। আর মোবাইলে যে অ্যাপ্লিকেশনটা ছিল এটা মোবাইলে ইউজ করা যেত, মানে আগের কথা বলতেছি। ধরেন আপনি মোবাইলে একটা স্নেক গেম ছিল না, খেলছেন নোকিয়া অনেক ছোট থাকতে হয়তো আপনার খেলছে, তো এই গেমটা ওইখানেই ছিল, ওইটা কিন্তু আপনি অন্য মোবাইলেও খেলতে পারতেন না,
আবার হচ্ছে কি আপনি আপনার কম্পিউটার থেকে খেলতে পারতেন না। সো তার মানে কি হচ্ছিল, ডিপেন্ডেন্সি ছিল, একটা এনভায়রনমেন্ট ডিপেন্ডেন্সি ছিল, যে এই ডিভাইসটা এই গেমটার জন্য, সরি এই গেমটা এই ডিভাইসে চলবে, বা এই সফটওয়্যারটা এই ডিভাইসে চলবে, এই সফটওয়্যারটা আমি মোবাইলে ইউজ করতে পারবো না, বা আমি ট্যাবে ইউজ করতে পারবো না, এরকম একটা রেস্ট্রিকশন ছিল। সো আমাদের টার্গেট কি ছিল, যে আমরা এরকম রেস্ট্রিকশনটা কি করব, রেস্ট্রিকশনটা আমরা ব্যারিয়ারটা হচ্ছে রিমুভ করব, যে আমরা এই ব্যারিয়ার চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমরা এমন একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করব যেখানে আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো, ইজিলি, উনি যেটা বলো ইজিলি শেয়ারেবল, আমি যে কোনো কাউকে শেয়ার করতে পারবো, এন্ড দেন আমি যে কাজটা করতে পারবো যে যে কোনো ডিভাইস থেকে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে সেই যে কোনো ডিভাইস থেকে আমি অ্যাক্সেস করতে পারবো। সো মোটামুটি আমাদের টার্গেট এটাই ছিল। এন্ড আরেকটা ছিল যে আমরা কমন প্ল্যাটফর্মে একটা স্টোরেজ রাখবো যাতে সবসময় আমরা আপডেটেড ডেটাগুলো পাই। ধরেন আমার একটা ফ্রেন্ড, সে 10 মিনিট একটা কাজ করে রাখছে, আমি যাতে 10 মিনিট আবার করতে না হয়, আমি যাতে তারপর থেকে কাজ করতে পারি, এইরকম হচ্ছে একটা আমি কমন প্ল্যাটফর্ম চাচ্ছিলাম। এই সবগুলো যখন জিনিস আমরা একসাথে করলাম তখন আমরা চিন্তা করলাম যে আমাকে এমন একটা কম্পিউটার লাগবে যে কম্পিউটার সবকিছু থাকবে এন্ড আমরা সবাই ওই কম্পিউটার থেকেই ডাটা নিয়ে আসবো। আমাদের এরকম একটা টার্গেট ফিল আপ আসলো বা টার্গেট আসলো যে আমরা ওই কমন প্ল্যাটফর্মে যাব, গিয়ে ওইখান থেকে ডেটা নিয়ে আসবো। সো তখন আমাদের মাথায় আসলো যে এটা কিভাবে করা পসিবল। এটা একমাত্র একটা ওয়েতে করা পসিবল, যে আমরা আমাদের যে কম্পিউটারগুলো আছে সবগুলা কি করতেছি, আমরা কোনো না কোনো ভাবে কানেকশনে রাখতেছি, যেটাকে আমরা বলি ইন্টারনেট। ডেটা কমিউনিকেশন করলে হয়তো একটু আইডিয়া পাবে। সো যখন আমরা চিন্তা করলাম যে আমাদের কম্পিউটারগুলো তো আমরা কানেক্টেড করতেছি, তাহলে একটা কাজ করি, আমরা একটা কমন প্ল্যাটফর্ম করি, যেই প্ল্যাটফর্মের সাথে আমাদের পুরো ওয়ার্ল্ডের কম্পিউটারগুলো কানেক্টেড থাকবে। সো যখন এই কম্পিউটারগুলো কানেক্টেড থাকবে, ওই যে কমন প্ল্যাটফর্ম যেটা পুরো ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড, ওইখান থেকে যদি আমি ডাটা নেই তাহলে কি ওয়ার্ল্ডের সবগুলো কম্পিউটার ওই সেম ডাটা পাবে। সো আপনি যদি একটা কাজ ওই কম্পিউটার সেভ করে রাখেন, তাহলে আপনার ফ্রেন্ড যদি অন্য জায়গা থেকে ওই কম্পিউটার অ্যাক্সেস করে ওই ডাটাটা নিয়ে আসে, সে কি আপডেটেড ডেটাটা পাবে। সো এই যে কম্পিউটারটা আমরা বিল্ড করলাম কমন প্ল্যাটফর্ম, এইটাকে হচ্ছে বেসিক্যালি আমরা ইন্টারনেটের কানেকশন বলতেছি। সো এইখানে হচ্ছে এই কমন প্ল্যাটফর্মটাকে আমরা বলি হচ্ছে সার্ভার। আমরা যে কাজটা করি, এরকম একটা হিউজ পরিমাণ সার্ভার আছে, এই সার্ভার থেকে আমরা হচ্ছে ছোট একটা জায়গা ভাড়া নিই, হায়ার করি। হায়ার করার পরে ওই জায়গাতে আমরা আমাদের নিজস্ব ডাটাগুলো রাখি, যেগুলোকে আমরা হচ্ছে ডোমেইন হোস্টিং বলে চিনি। ডোমেইন কি করি, ডোমেইন হচ্ছে বেসিক্যালি আমরা একটা নাম কিনি, আমি যে জায়গাটা নিচ্ছি জায়গার একটা নাম কিনতেছি, আর ওইখানে আমি হচ্ছে আমরা ডেভেলপিং করতেছি, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে হোস্টিং। আমরা হচ্ছে একটা হোস্টিং করে ওইখানে হচ্ছে জায়গাগুলো রাখতেছি। সো এই যে ডোমেইনটা কিনলাম একটা জায়গা, এই জায়গার এগেইনস্ট একটা অ্যাড্রেস আছে, এই যে জায়গাটা কিনলাম এই জায়গার মধ্যে হচ্ছে আমরা আমাদের কি করতেছি, ওই যে কমন প্ল্যাটফর্ম যেটা আমার আর আমার ফ্রেন্ডের দরকার, ওই জিনিসগুলো রাখতেছি। তার মানে সে যে কোনো জায়গা থেকে ওই কমন প্ল্যাটফর্মে কি অ্যাক্সেস করতে পারতেছে, এন্ড দেন হচ্ছে ডেটাগুলো নিয়ে এসে আপডেটেড কাজটা করতে পারতেছে। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের নিড ছিল। এই নিড থেকে হচ্ছে আমরা ওয়েবসাইটে চলে আসছি। এই যে প্ল্যাটফর্মটা যেটাকে বলতেছি, যেহেতু আমরা ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড, ওয়েবের ফুল ফর্ম মনে আছে? ওয়েবের ফুল ফর্ম জানেন? না, এটা তো www, এটা না। ওয়েবের ফুল ফর্ম আসলে কাজ হচ্ছে এটা বাসায় গিয়ে দেখবেন ওয়েব জিনিসটা কি। সো এই যে ওয়েবসাইট, তখন আমাদের মাথায় আসলো যে আমরা হচ্ছে ওয়েবের মাধ্যমে কানেক্টেড হব। সো আমরা হচ্ছে ওয়েবসাইট রাখবো, অর্থাৎ ওয়েবের সাথে কানেক্টেড এই সাইটগুলো আমরা ডেভেলপ করব, এন্ড এই ডেভেলপের মাধ্যমে যে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এখানে অনেক সময় রেস্ট্রিকশন থাকে, আবার অনেক সময় এটাকে ওপেন অ্যাক্সেস দেওয়া থাকে। রেস্ট্রিকশন কেমন, যেমন আমি যদি চিন্তা করি যে আমি একটা ভার্সিটি সফটওয়্যার ইউজ করব, এটা শুধুমাত্র ভার্সিটির নেটওয়ার্কে ভার্সিটির লোকজনই দেখতে পাবে। সো আমি কি করলাম, এটাকে কোনোভাবে ওই কমন প্ল্যাটফর্মে নিলাম না, এটা হচ্ছে আমাদের হয়তো একটা কমন স্টোরেজ আছে, আমরা ওইখানে রাখছি, আমাদের এই কম্পিউটারগুলোই জাস্ট ইউজ করতে পারতেছে, এর বাইরে কেউ ইউজ করতে পারবে না। এটার জন্য আপনাদের একটু ডেটা কমিউনিকেশনের কনসেপ্ট লাগবে। আর আরেকটা হচ্ছে ওপেন অ্যাক্সেস, যেটা আমি চাচ্ছি যে গ্লোবালি যে কোনো জায়গা থেকে আমি অ্যাক্সেস করব। তো তখন আমি কি করতেছি, কমন প্ল্যাটফর্ম হায়ার করতেছি, যে কমন কানেক্টেড তার কাছ থেকে হায়ার করতেছি একটা জায়গা যেটা হচ্ছে ডোমেইন, ওইখানে আমি হোস্ট করতেছি আমার যে কাজগুলো, ওগুলাকে আমি পাস করে রাখতেছি। তার মানে কি হচ্ছে, তখন আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। আচ্ছা, এখন হচ্ছে ডিভাইসগুলো তো বললাম যে কোনো ডিভাইস থেকে আমরা ইউজ করতে পারবো। এখন আসি যে এই ডিভাইসগুলো কি, যে মাল্টিপল টাইপের ডিভাইস থাকতে পারে। এখন তো আমরা অনেকগুলো কানেক্টেড, যেমন আইপড বলেন, আইপ্যাড বলেন, নোটবুক বলেন। নোটবুক দেখছেন আপনারা, ছোটবেলায় দেখছিলাম, এখন কেউ ইউজ করে না কারণ ওগুলো খুবই স্লো, বাট ওগুলো খুবই কম্প্যাক্ট থাকতো। ধরেন এইটুক ব্যাগের মধ্যে আপনি জাস্ট টুকটাক অফিসের কাজ করতে পারবেন, তারপর নেট ব্রাউজিং করতে পারবেন, ওগুলোকে আমরা নেটবুক বলতাম।
তারপরে হচ্ছে এখানে প্রজেক্টরও কানেক্টেড থাকে। সো এই কমন প্ল্যাটফর্মগুলো যখন আমরা চলে আসলাম, এইগুলোর মাধ্যমে আমরা যাতে হচ্ছে সব জায়গায় কাজ করতে পারি, এই জন্য বেসিক্যালি আমরা ওয়েব সিস্টেমে ইন্টারেস্টেড হলাম যে আমাদের এখন এইরকম দরকার যেখানে আমরা সব জায়গায় কাজ করতে পারবো। যেমন স্টিল আমি একটা প্রবলেম দেখতেছিলাম, যেটা আমি রিসেন্টলি শুনলাম যে সোনালী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের নাকি এখনো তেমন একটা কমন প্ল্যাটফর্ম নাই। তাদের এখনো অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে গেলে কি করতে হয়, সোনালী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে যাইতে হয়, ব্রাঞ্চে গিয়ে বলতে হয় যে ভাই আমার এটা অ্যাকাউন্ট এই ব্রাঞ্চে আছে, আমার ব্যালেন্স কত আছে, তখন সে তাকে ব্যালেন্সটা বলে দেয়। সোনালী ব্যাংকের ক্ষেত্রে আমি যতটুকু জানি এটা ওয়ান অফ মাই সার্ভিস। এটা তো এখন আর হয়, ওরা তো হচ্ছে টাকা জমা দিলে সাথে সাথে ফোনে মেসেজ দিলে। হ্যাঁ, ফোনে মেসেজ দিল, বাট আপনি কি নিজে চেক করতে পারেন কোনোভাবে সোনালী ব্যাংকে আপনার ব্যালেন্স কত আছে? ধরুন ফোনে আপনি বাদ, আপনার ফোন এখন নাই আপনার কাছে। যেমন হ্যাঁ, বিভিন্ন ব্যাংকের যেমন ইবিএল এর একটা অ্যাপস আছে, স্কাই ব্যাংকিং, তারপরে আইএফআইসি ব্যাংকের একটা অ্যাপস আছে, এরকম কিন্তু সোনালী ব্যাংকের এখনো অ্যাপস আমি যতটুকু জানি ডেভেলপ হয়নি। সো তারা কি এখনো স্টিল আপনি রিয়েল টাইম দেখতে পারতেছেন না। ধরেন আমি যদি এখন চাই যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, আমি কিন্তু এখন মোবাইল অ্যাপসে বসে দেখতে পারবো। সেই কমন প্ল্যাটফর্মটা কিন্তু এখনো সোনালী ব্যাংকটা করে দেয়। সো এটা কিন্তু একটা আমাদের প্রবলেম না, যে আমাদের ধরেন আমি ভুলেই গেছি বা আমার মোবাইলটা হারিয়ে গেছে বা আমার মেসেজটা সামহাউ ডিলিট হয়ে গেছে। সো আমি এই ব্যালেন্সটা কিভাবে জানবো? আমাকে যাইতে হবে ব্রাঞ্চে। সো এটা একটা কি টাইম কনজিউমিং জিনিস না? সো আমরা যদি ওই অ্যাপসটা থাকতো তাহলে আমরা কি সহজে বাসায় বসে লগ ইন করে দেখতে পারতাম যে কত ব্যালেন্স আছে। যদি এখানে অনেক সিকিউরিটি কার্ড থাকে জাস্ট বললেই হয়। আচ্ছা, এখন আসি যে আগের যে ওয়েবসাইটগুলো কিভাবে কাজ করতো আমরা একটু চিন্তা করি। আমাদের এখানে হচ্ছে ব্রাউজার থাকতো, ব্রাউজার তো বুঝেন আপনার যে কম্পিউটারটা ইউজ করতেছেন অপারেটিং সিস্টেম, এখানে একটা ব্রাউজার থাকতো। ব্রাউজার কি করতো, কিছু রিকোয়েস্ট পাওয়া হতো ওয়েব সার্ভারের কাছে, ওয়েব সার্ভার কি করতো এই রিকোয়েস্টগুলো ব্যাক করে ব্রাউজারের কাছে নিয়ে আসতো। এটা হচ্ছে টু টায়ার আর্কিটেকচার আমরা বলতাম। জাস্ট আমার কাছে কি ছিল, একটা মিডিয়াম, ব্রাউজারটা হচ্ছে মিডিয়াম, যেটা থ্রুতে হচ্ছে আমি কি করব, সার্চিং করি বা আমার ওই যে কমন প্ল্যাটফর্মগুলোকে অ্যাক্সেস করি। যদিও আপনারা কিন্তু ওই যে মাই কম্পিউটারে ঢুকছেন, মাই কম্পিউটার ওখানে ওই যে দেখেন না উপরে সি স্ল্যাশ তারপর আপনার নিউ ফোল্ডার এরকম করে একটা অ্যাড্রেস থাকে, আপনি যে ফোল্ডারে থাকেন আপনি কিন্তু ওইখানেও সার্চ করলে কিন্তু আপনি ওয়েবসাইটগুলোতে যেতে পারবেন, ট্রাই করে দেখতে পারেন বাসায়, ওগুলোতেও সার্চ করা যায়। বাট সাধারণত আমরা করি না, আমরা এগুলোকে অ্যাক্সেসিবল করার জন্য, ইজিলি অ্যাক্সেস করার জন্য কি করতেছি, ব্রাউজার হচ্ছে ক্রিয়েট করছি অ্যাপ্লিকেশন একটা, যেটা থ্রুতে হচ্ছে আমরা সার্চ করি কোনো একটা ডোমেইনে। ওই যে ডোমেইনের কথা বলা আছে যে আমি একটা কমন প্ল্যাটফর্ম একটা হায়ার করা হয়েছে একটা জায়গা, ওই জায়গাটাতে আমি সার্চ করি যে এই জিনিসটা, তখন কি করে সে ওই সার্ভারে যায়, যে কমন প্ল্যাটফর্ম এটা হচ্ছে সার্ভার মেশিন, ওই সার্ভারের ওই জায়গাটাতে যায়, গিয়ে সে যে রিকোয়েস্ট আছে রিকোয়েস্টে কি করে বেসিক্যালি কোথায় থাকে, কোন একটা ডেটাবেসে থাকে, এটা হচ্ছে ডেটাবেসের মধ্যে একটা দেখা যাচ্ছে ওই সার্ভারে ওই ডকুমেন্টেশনটা থাকে বা ওই সার্ভারের ডেটাটা থাকে, সে কি করে ওই ডেটাটা নিয়ে এসে রেসপন্স হিসেবে ব্যাক করে দেয় ওয়েব ব্রাউজারে, আমরা হচ্ছে দেখতে পাই হ্যাঁ আমাদের কাজ হচ্ছে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েব বেস সিস্টেম বলে। আচ্ছা নেক্সট চেঞ্জ, এখন আসলে হচ্ছে স্কেলেবল ওয়েব সার্ভারে, যে হচ্ছে ট্র্যাডিশনাল কি ছিল, একটা সার্ভারের সাথে একটা ব্রাউজার কানেক্টেড ছিল কাজ করতেছে। এখন যে জিনিসটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড থাকতে পারে, এর সাথে মাল্টিপল ওয়েবসাইট বা ওয়েব সার্ভারগুলো কানেক্টেড থাকতে পারে। ওই যে বলতেছিলাম ওয়েব সার্ভার কি, আমরা যে প্ল্যাটফর্মটা হচ্ছে হায়ার করে নিই, এখন এরকম মাল্টিপল প্রোভাইডার থাকতে পারে, যে মাল্টিপল ওয়েব সার্ভার আছে, তার মাধ্যমে আমি কি করতেছি, রিকোয়েস্ট করতেছি। সো আমার কাছে এখন একটা ব্রাউজার আছে যেটা আমার অপারেটিং সিস্টেম আছে, আমি কি করতেছি ব্রাউজার থেকে রিকোয়েস্ট করতেছি, রিকোয়েস্ট যাচ্ছে কোথায়, প্রথমে ফ্রন্ট এন্ড, যেটা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমরা দেখি। আগের কথা বলতেছি না, আগের জিনিসটা একটু ডিফারেন্ট ছিল, যেটা বললাম যে ব্রাউজার থেকে আমি জাস্ট সার্চ করতাম, সেই ডেটাগুলো নিয়ে এসে আমাকে দিত। আর এখন যে কাজটা হচ্ছে, যখন আমি সার্চ করতেছি বেসিক্যালি আমি একটা ফ্রন্ট এন্ড দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা গ্রাফিক্যাল ইন্টারফেস দেখতে পাচ্ছি। এই গ্রাফিক্যাল ইন্টারফেস থেকে আমি মাল্টিপল জায়গা থেকে মাল্টিপল জিনিস নিয়ে আসতেছি। এমন অনেক সময় হয় না যে একটা ওয়েবসাইটে আপনি কিছু ডেটা নিয়ে আসে ফেসবুক থেকে, কিছু ডেটা ইনস্টাগ্রাম থেকে নিয়ে আসতেছে, নিয়ে এসে দেখাচ্ছে, আবার কিছু পোস্ট আছে ধরেন থ্রেডস থেকে নিয়ে আসতেছে, এরকম মাল্টিপল কিছু ওয়েবসাইট থাকে না, দেখছেন কখনো? একটু মানুষ ওই যে কর্নারে। আচ্ছা, যেখানে বলতেছিলাম যে আমরা হচ্ছে একটা রেসপন্স নেই, প্রথমে আমাদের ব্রাউজার থেকে আমরা হচ্ছে কি করি, একটা ফ্রন্ট এন্ডে যাই, গ্রাফিক্যাল ইন্টারফেস, যেটা আমরা অনেক সময় GUI বলি, ইউজার ইন্টারফেস বা গ্রাফিক্যাল ইন্টারফেস। ওইখানে আমরা কি দেখতে পারি, অনেক রকমের ডিজাইন দেখতে পারি, অনেকগুলো হচ্ছে কনস্ট্যান্ট দেখতে পারি। এর মধ্যে আমি যেটা বলেছিলাম যে আমরা অনেক সময় দেখি যে সার্ভার ডিফারেন্ট থাকে, ধরেন আপনি একটা ক্লিক করলেন ফেসবুক থেকে কিছু একটা দেখাচ্ছে,
আপনি একটা ক্লিক করলে ইনস্টাগ্রাম থেকে কিছু একটা দেখাচ্ছে, এরকম ভাবে কিন্তু ডেটা তারা নিয়ে আসে অনেক সময়। তো এই কারণে বলা হচ্ছে যে এখন যে আপনি রিকোয়েস্ট করতেছেন এমন হইতে পারে যে এই রিকোয়েস্টটা একটা সার্ভারের সাথে কানেক্টেড থাকতে পারে, আবার মাল্টিপল সার্ভারের সাথে কানেক্টেড থাকতে পারে। আবার এমন কিছু হয় যে ধরেন একটা ডেটা নিয়ে আসছেন, আমরা এটা হচ্ছে এপিআই বেসড অনেকটা বলি, এটা হয়তো আপনারা আস্তে আস্তে পরে শিখবেন। সো এমন হয় না যে আপনি ফুড পান্ডার অ্যাপসে ঢুকছেন, এখানে গিয়ে আপনি কি গুগল ম্যাপ দেখতেছেন। এখন গুগল ম্যাপটা তো ফুড পান্ডার কাছে থাকার কথা না, বাট আপনি ওয়েবসাইটে ঢুকছেন ফুড পান্ডার, এখানে গিয়ে গুগল ম্যাপ দেখতেছেন। সে কি করতেছে, সে হচ্ছে এই ইন্টারনালি কানেক্টেড থাকতেছে, ইন্টারনাল নিজেদের মধ্যে কানেক্টেড থাকতেছে। সে তার যখন কোনো একটা রিকোয়েস্ট দরকার হয় সে ওই সার্ভার থেকে যাচ্ছে, গিয়ে ডেটাটা নিয়ে আসতেছে, আবার ডিফারেন্ট সার্ভার থেকে থাকতেছে। সো ট্র্যাডিশনালি যে জিনিসটা হতো যে একটা সার্ভারের সাথে একটা কানেক্টেড থাকতো, একটা ডেটা স্টোরেজ থাকতো, এখানের সাথেই কাজ করতো। বাট এখন যে জিনিসটা হচ্ছে যে মাল্টিপল সার্ভার থাকতে পারে আপনার ওয়েব সার্ভার একটা ওয়েবসাইটের মধ্যে, এন্ড ওইখানে আমরা একটা ফ্রন্ট এন্ডের মাধ্যমে আমরা হচ্ছে রিকোয়েস্ট গুলো জেনারেট করতেছি, যে আমি কি আসলে ওই সার্ভার থেকে ডেটাটা চাচ্ছি না অন্য সার্ভার থেকে চাচ্ছি। আবার এর মাঝখানে অনেক সার্ভারের ডিস্ট্রিবিউটেড সিস্টেম থাকে, ওগুলো হচ্ছে আপনার ডাটাবেজ হয়তো একটু আপনাদের আলোচনা করা হবে যে ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ সিস্টেম কি জিনিস, বা ডিস্ট্রিবিউটেড সার্ভারগুলো কি জিনিস, কিভাবে ডিভাইড থাকে, একই সার্ভার মাল্টিপল জায়গায় কিভাবে মেইনটেইন করা হয়। যেমন খুব বড় সার্ভারগুলো যখন আপনার অনেক বড় হয়ে যায়, ওগুলো একটা জায়গায় মেইনটেইন করা পসিবল হয়, তখন তারা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেমটা ইউজ করে, একটা জায়গায় অর্ধেক থাকে আর এটা মানে অর্ধেক না, পোরশন থাকে এরকম। আচ্ছা নেক্সট একটু চেঞ্জ করি। আচ্ছা এখন আমরা যে করব, আমাদের এই কোর্সের গোল কি, জাস্ট সিম্পলি একটাই গোল, সেটা হচ্ছে আমি এখানে বসে আছি, মানে আমি না আপনারা বসে আছেন, আপনাদের টার্গেট হচ্ছে ওয়েব পেজ ক্রিয়েট করা। একটা ওয়েব পেজ ক্রিয়েট করবেন, আর ওয়েব পেজ গুলো কম্বাইন করে আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, এটাই হচ্ছে আমাদের টার্গেট। আচ্ছা এখন আসে হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারনেট, আমরা যেটা হচ্ছে আজকে বেস নিয়ে পড়তে বলছিলাম, যে বেসিক। সো ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইন্টারনেট কি, এই যে ইন্টারনেটের কানেকশন বলতেছিলাম, যে আমরা যখন স্টোরেজের কানেকশন, একটা কমন প্ল্যাটফর্ম থাকি, এন্ড কমন প্ল্যাটফর্মে আমরা কি ইন্টারনেটের মাধ্যমে গ্লোবালি সবগুলা কম্পিউটারের সাথে কানেকশন থাকি। এখন এই যে ইন্টারনেটের মাধ্যমে কানেকশন থাকি, আর ইন্টারনেটের মাধ্যমে যখন আমি ডেটাগুলো নিয়ে আসতে চাই, আমাকে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, যেটাকে আমরা বলি ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইন্টারনেট, এন্ড কাইন্ড অফ আমরা যেটা বলি সেটা হচ্ছে HTML। এখন এখানে অনেকগুলো পার্ট আছে, বেসিক জাস্ট HTML বলতেছি, এর পাশাপাশি আমাদের CSS আছে, জাভাস্ক্রিপ্ট আছে, তারপরে ব্যাকএন্ডের ল্যাঙ্গুয়েজ আছে, সবগুলাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটে অ্যাক্সেস করার জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে আমরা হচ্ছে যেটা বলতেছিলাম, এই কোর্সে আমরা শিখব কি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এন্ড ব্যাকএন্ড হিসেবে আমরা JSPR ডেটাবেসের জন্য ওরাকলটা ইউজ করব। আচ্ছা এখন কি বলতে পারছো দেখেন, HTML is for adding meaning to raw content by making it up। তার মানে বেসিক্যালি HTML কি করতেছে, স্ট্রাকচার মেইনটেইন করতেছে, একদম র কন্টেন্ট দিচ্ছে। ধরেন আপনি যে জিনিসটা যাচ্ছেন, আপনি একটা বক্স চাচ্ছেন, সে একটা বক্স বিল্ড করে দেবে, বা আপনি বিল্ড করবেন। ধরেন আপনি একটা বাটন চাচ্ছেন, আপনি একটা বাটন বিল্ড করবেন। বা আপনি চাচ্ছেন যে কিছু বর্ডার থাকবে, কিছু টেবিল থাকবে, অনেক ওয়েবসাইটে দেখেন না টেবিল থাকে, বর্ডার থাকে, বাটনস থাকে, এগুলো সব র কন্টেন্ট গুলা আপনি হচ্ছে HTML দিয়ে বিল্ড করবেন, বা HTML র কন্টেন্ট গুলা বেসিক্যালি ম্যানেজ করে থাকে। নেক্সট CSS কি বলতেছে দেখেন, CSS is for formatting the marked up content। তার মানে এই যে উপরে যে মার্কড আপ করে করছেন, যে কন্টেন্ট গুলো আপনি র ক্রিয়েট করছেন, এগুলোকে আপনি ফরম্যাট করতেছেন। কিভাবে ফরম্যাট করেন, ডিজাইনিং করেন, কালার চেঞ্জেস করেন, আপনি কিছু মার্জিন দিচ্ছেন, বর্ডার দিচ্ছেন, যদিও ওগুলা HTML ও কিছু কিছু পসিবল, সবগুলো যে আবার একবারে পসিবল এরকম না। ধরেন মার্জিন, বর্ডার এগুলো HTML ও পসিবল, আবার CSS ও পসিবল। কিছু আপনি শেপ চেঞ্জ করলেন, ধরেন বাটনটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপ, আপনি এটাকে ওভাল শেপ দিলেন, এরকম করে আমরা চেঞ্জ করতে পারি পজিশনিং গুলা, অর্থাৎ ফরম্যাটিংটা আমরা হচ্ছে CSS এর মাধ্যমে করি। আর লাস্ট হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটা কি বলতেছে দেখেন, ইজ ফর মেকিং দ্য কন্টেন্ট এন্ড ফরম্যাটিং ইন্টারেক্টিভ। তার মানে এই যে কন্টেন্ট গুলো যে আমরা ক্রিয়েট করলাম উপরে, ফার্স্টে কি করলাম আমরা হচ্ছে মার্কআপে কিছু কন্টেন্ট করলাম, ওগুলোকে ফরম্যাট করলাম CSS দিয়ে, এন্ড এই যে CSS দিয়ে ফরম্যাট করে কিছু আমরা রেজাল্ট নিয়ে আসলাম বা কন্টেন্ট নিয়ে আসলাম, এগুলোকে ইন্টারঅ্যাক্টিভ করা। ইন্টারঅ্যাক্টিভ মানে কি, এই যে এটা যে একটা কাজ করবে, আমি যখন ক্লিক করলাম একটা কাজ করবে, বা আমি গিয়ে দেখলো এখানে একটা চেঞ্জেস আসবে, এইগুলো হচ্ছে বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট করে। আমরা যখন রিয়েল লাইফে করব বা প্র্যাকটিক্যালি করব, তখন আমাদের কাছে আরো জিনিসগুলো ইজিয়ার হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট সবসময় ক্লায়েন্ট সাইডে কাজ করে। ক্লায়েন্ট সাইড বলতে বোঝাচ্ছে যে আমি আমার পিসি থেকে যখন কাজ করতেছি, জাভাস্ক্রিপ্ট আমার পিসি থেকে কাজ করবে, মানে অর্থাৎ সে যে কাজগুলো করবে সেগুলো হচ্ছে ক্লায়েন্ট সাইড। আর সার্ভার সাইড কি, সার্ভার সাইড হচ্ছে যেখানে আমি ডাটা রিকোয়েস্ট করে নিয়ে আসতেছি। অলরেডি একটু আগে দেখলেন যে ক্লায়েন্ট হচ্ছে কি আমি অপারেটিং সিস্টেমের মাধ্যমে কাজ করতেছি এখানে,
আর সার্ভার হচ্ছে কি যেখানে আমি ডেটা নিয়ে আসছি বা যেখানে হচ্ছে ওয়েব সার্ভারটা আছে আর কি। সো জাভাস্ক্রিপ্ট সবসময় ক্লায়েন্ট সাইডে কাজ করে। সো ক্লায়েন্ট সাইডে কাজ করলে কি করে, সে ক্লায়েন্টের চেঞ্জেস গুলো নিয়ে আসে, অর্থাৎ যখন একটা ডেটা চলে আসে সে কি করে ডিজাইনিং গুলো করে ক্লায়েন্টকে দেখায়। খুবই ফাস্ট, এই জন্য জাভাস্ক্রিপ্ট। এটা হয়তো আমরা একটু ইন ডেপথে দেখবো যখন জাভাস্ক্রিপ্ট করব। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট 31 গুলো বলতেছি যে ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের হচ্ছে বেসিক্যালি কি করতে হবে, আমরা কি করব HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে বিল্ড করব, দেন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব, দেন ডোমেইন দিয়ে আমরা হচ্ছে ওয়েবসাইটটা বিল্ড করব মার্জ করে। আর এখানে হচ্ছে আমরা ব্যাকএন্ড ইউজ করব। আবার জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু আপনি চাইলে ফুল ব্যাকএন্ডের কাজও করা যায়। অ্যাকচুয়ালি ব্যাকএন্ডের কাজটা তখন ক্লায়েন্ট সাইডে হ্যান্ডেল হয়, এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে মেইনটেইন করা যায়। সো জাভাস্ক্রিপ্ট কাইন্ড অফ হচ্ছে আপনার নিজেই হচ্ছে গিয়ে একদম ফুল ওয়েবসাইট মেইনটেইন করা পসিবল। যেমন আমি একটা ওয়েবসাইট দেখতেছিলাম, যদি ওইটা হচ্ছে আমার স্যার বিল্ড করছিল, সে পুরোপুরি একটা ওয়েবসাইট জাভাস্ক্রিপ্ট দিয়ে বিল্ড করছে, অর্থাৎ HTML CSS জাভাস্ক্রিপ্ট, এর বাইরে কিছু নাই। যতগুলো ডেটা নিয়ে আসতো সব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এখন এখানে ভালো ঠিক আছে, বাট যখন একটা হিউজ নাম্বার অফ কোশ্চেন চলে আসে তখন সবসময় ক্লায়েন্ট সাইড যদি বিজি থাকে তাহলে ক্লায়েন্টের যে এন্ড থেকে অনেক বেশি প্রেসার পড়ে, ওইটা অনেক লোডিং টাইম লাগে, অনেক কিছু হয়ে যায়। সো আমরা খুব বড় লেভেলের প্রজেক্টগুলো তখন আর আমরা জাভাস্ক্রিপ্ট করি না, তখন হচ্ছে আমরা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজগুলোতে চলে যাই মেইনটেইন করার জন্য, কারণ এখানে তখন অনেক লজিক্যাল জিনিস চলে আসে, কমপ্লেক্সিটি চলে আসে। আচ্ছা, নেক্সটে চলে আসি একটু। আচ্ছা, এখন হচ্ছে ওয়েব পাবলিশিং এর জন্য আমাদের কি বলতেছে দেখেন, এইটা জাস্ট একটা রিপ্রেজেন্টেশন দিচ্ছে, যে জাস্ট একটা ডেমনস্ট্রেশন যে আমরা ফার্স্টে HTML CSS কে মেটাল টাইপের সাথে একটা কথা বলতে পারি, যে মেটালের মধ্যে হচ্ছে কিছু কন্ট্রোল লেখা আছে। ওয়েব পেজে কি বলতে পারি, একটা প্রিন্টেড পেজ, অর্থাৎ এই মেটাল টাইপের একটা প্রিন্টেড ভার্সন চলে আসছে এখানে, যে আমরা হচ্ছে খাতায় কলমে লিখি না, অনেক সময় যে সিল দেই না, সিল করি না, সিল দিয়ে একটা প্রিন্টেড ভার্সন নিয়ে আসছি। আর ওয়েবসাইট যেটা আমি বলতেছিলাম যে অনেকগুলো ওয়েব পেজের যখন কম্বাইন করে আমরা মার্জ করে নিয়ে আসি তখন এটাকে আমরা হচ্ছে ওয়েবসাইট বলতেছি। আর ওয়েবসাইটটাকে রিপ্রেজেন্টেশন করতেছে একটা বুকের মতো। সো প্রথমে কি কিছু আমরা অ্যালফাবেট নিচ্ছি, ওগুলা দিয়ে হচ্ছে একটা প্রিন্টেড পেজ করলাম, পেজ থেকে হচ্ছে বুক। সো এই যে কনভার্সনগুলো HTML CSS ওয়েব পেজ হচ্ছে এই টাইপের কনভার্সন, যে প্রথমে র থাকে ওইটাকে আমরা হচ্ছে একটু ওয়েব পেজে ডিভাইড মার্জ করে ফেলি, বা ওয়েবসাইটে ওয়েব পেজে হচ্ছে কি আমরা রাখি, তারপরে ওইখান থেকে ওয়েব পেজটা বিল্ড করার পরে অনেকগুলো ওয়েব পেজ নিয়ে আমরা হচ্ছে ওয়েবসাইটে বিল্ড করি। আচ্ছা, এইটা হচ্ছে জাস্ট একটা HTML এর সিম্পল কোড দেওয়া আছে, যে এই HTML দিতে গেলে বেসিক্যালি আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের একটা মেনশন করতে হবে যে ডকুমেন্ট টাইপটা কি, আমি কি ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে ডক টাইপ। সো আমরা এখানে এই সিনট্যাক্সটা ইউজ করে বলে দিব যে আমরা যে ডক টাইপ বা ডকুমেন্টটা নিয়ে এখন কাজ করব এটা হচ্ছে HTML। নেক্সট আমাদের যে কাজটা করতে হবে, HTML ট্যাগের স্টার্টিং এন্ড ক্লোজিং করতে হবে। এই স্টার্টিং আর ক্লোজিং ট্যাগগুলো HTML এর ক্ষেত্রে এইরকম। সো এখানে হচ্ছে আমাদের একটা স্টার্টিং এরকম হলে এন্ডিংটা হচ্ছে ব্র্যাকেট হবে। আমাদের নিজে কি কোডিং থেকে কোড আসতে পারে, থিওরি বেস যখন एग्जाम হয় তখন কি কোড হ্যাঁ হইতে পারে, আপনাদের হয়তো একটা ডিজাইন দিয়ে বলা হইতে পারে এই ডিজাইনের কোডিংটা করেন, এরকম বলা হইতে পারে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে স্টার্ট। সো HTML এর ক্ষেত্রে সবসময় আমরা স্টার্টিং ট্যাগ ইউজ করব, আর এটা হচ্ছে এন্ডিং। এন্ডিং এ জাস্ট একটা জিনিসই এক্সট্রা, সেটা হচ্ছে এই যে স্ল্যাশ, যেটা হচ্ছে আমরা যে ফর স্ল্যাশ বলছি, এটাই আর কিছু না। তারপরে এখানে HTML স্টার্টিং এন্ড ক্লোজিং করলাম। তারপরে যে হচ্ছে হেড, হেড যেটি বেসিক্যালি আমরা হচ্ছে টাইটেলগুলো নিয়ে কাজ করি, অর্থাৎ একটা ওয়েব পেজের হেডিং এ যে জিনিসগুলো থাকবে, হেডিং ম্যানেজ করে যেটা। এখন এখানের মধ্যে আমাদের ট্যাবের নাম, ট্যাবের লোগো, এই সবগুলো আমরা ম্যানেজ করি। ট্যাব কি বুঝেন? ব্রাউজারে ট্যাব করলে এরকম দেখেন না, যে ধরেন facebook.com লেখা আছে, ফেসবুকের লোগোটা দেওয়া আছে, আর এখানে facebook.com। তারপর ধরেন গুগল ইউজ করতেছেন, এখানে হয়তো google.com লেখা থাকে, গুগলের একটা লোগো থাকে, এরকম করে ট্যাব থাকে না মাল্টিপল। জি স্যার। এইটাকে আমরা হচ্ছে বলি ট্যাব। এখন এই ট্যাবে বেসিক্যালি আমরা এই যে হেডিংটা দিচ্ছি, হেডিং এর একটা টাইটেল দিচ্ছি, হেডিং এর আইকন দিচ্ছি, এগুলো হচ্ছে আমরা ম্যানেজ করে হচ্ছে হেড। তার মানে হেডারসে এই হেডিংটাতে সবকিছু এটা ম্যানেজ হয়। আর দেন আসছে হচ্ছে আমরা বডি হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়েব পেজ, ওগুলা আমরা হচ্ছে দেখব। সো বডি থাকে, এই বডি হচ্ছে পুরো পেজটা, হেডার তো বললাম যে ট্যাবের মধ্যে যেটা থাকে, আর এই বডির মধ্যে আবার হচ্ছে হেডার, ফুটার আর হচ্ছে মেইন বডি থাকে। সো এখানে হেডার আবার ডিভাইড আছে, এটা হচ্ছে হেডার বলে। আবার এখানে হচ্ছে ফুটার থাকে, অর্থাৎ বডির ভিতরে আবার ডিভাইডেড থাকে হেডার, ফুটার, আর মাঝখানে হচ্ছে বডির মেইন পার্ট। সো এইরকম তিনটা ডিভাইডেড থাকে, আমরা ওয়ান বাই ওয়ান দেখব। আচ্ছা, নেক্সট।
সো এইখানেই হচ্ছে যে বেসিক্যালি একটু বডি আর হচ্ছে হেড নিয়ে কথা বলতেছে, যে হেডে আসলে কি কি থাকে আমরা একটু দেখি। পেজের টাইটেল মধ্যে যেটা অলরেডি বলে ফেলছি, সিএসএস লিংক আছে। এখানে একটা লিংকের কথা বলা আছে। সিএসএস লিংকটা এখন আমরা বুঝবো না, যখন সিএসএস করব তখন বুঝতে পারবো যে সিএসএস করতে গেলে আমাদের কিছু লিংক অ্যাড করা লাগে লাইব্রেরি হিসেবে। আর এগুলো হচ্ছে আদার অ্যাসোটি, অন্য আরো কিছু যদি থাকে, যদি যে আইকনের কথা বলছি, ট্যাবের কথা বলছি। আর বডিতে বেসিক্যালি কি থাকে, বডিতে হচ্ছে আপনি যখন কাজগুলো করবেন, ধরেন আপনি ওয়েবসাইটের একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফে যে হেডিং গুলো থাকবে ওগুলো থাকবে, প্যারাগ্রাফ থাকবে। আর এছাড়া আপনি যদি ইমেজগুলো, টেক্সট বা অনেক কিছু ধরেন টেবিল ইউজ করতে চান, ওগুলো হচ্ছে থাকবে। সো এই দুইটা জিনিস হেড আর বডিতে থাকে, এন্ড দেন এই দুইটা মার্চ করে হচ্ছে আমরা ওয়েব পেজ অ্যাকচুয়ালি ডেভেলপ করি। আচ্ছা, এখন আসে হচ্ছে টাইটেল। এটা হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগে কি করে দেখেন, আমি অলরেডি বলছিলাম যে হেডের মধ্যে টাইটেল ট্যাগ থাকে। টাইটেল কি, ইন্টারনেটিং ইজ ইজি, এই একটা লেখাটা লেখা আছে। এখন এটা খেলে চেঞ্জ কি হবে, এটা আমরা কোডটা করব তখন হচ্ছে একটু পরে বুঝতে পারবো। সো এটা অ্যাকচুয়ালি যে যেটা বলছিলাম যে ট্যাবের টাইটেলটা চেঞ্জ করে দেব। নেক্সট চলে আসুন। এইখানে একটা জিনিস বলা আছে যে এই যে দেখেন আপনি এখানে যে কাজটা করতেছেন, ট্যাগিং চেঞ্জ করে ফেলছেন, এই কাজটা কখনো করবেন না, তাহলে কিন্তু এরর চলে আসবে। এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে প্রবলেমটা ধরতে পারতেছেন কি প্রবলেম হচ্ছে? টাইটেল ক্লোজ হবে আগে, এরপর হেড ক্লোজ হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এইখানে সিকোয়েন্সটা ঠিক নাই। আমি এখানে স্টার্ট করতেছি কি, হেড যে ট্যাগটা ওই ট্যাগটা স্টার্ট করতেছি, বাট হেড ট্যাগটা আমি হেড ট্যাগের ভিতরে কি একটা টাইটেল ট্যাগ দিচ্ছি, টাইটেলটা লিখলাম, হেড ট্যাগটা আমি ফার্স্টে শেষ করে ফেলছি, টাইটেল ট্যাগটা এন্ড করার আগে। সো আমাকে যেহেতু হেডটা হচ্ছে কি মেইন, তার ভিতরে আমি আন্ডারে কি টাইটেল ট্যাগটা ইউজ করতেছি। সো টাইটেল ট্যাগটা আগে এন্ড হবে, তারপর হচ্ছে হেড ট্যাগটা হবে। সো এখানে এই ভুলটাই করতেছে যে টাইটেল ট্যাগটা এন্ড না করে হেডটা দিয়ে দিছে, এটা কখনো করা যাবে না। সো আমাদের এটাই একটু খেয়াল রাখতে হবে। এই জিনিসটা কখন প্রবলেম হয়, হয়তো এই জিনিসটা খুব ইজিলি দেখা যাচ্ছে, আমরা যখন মাল্টিপল ডিভ ইউজ করব, ডিভও আমরা শিখবো। সো যখন ডিভ ইউজ করব মাল্টিপল, তখন আমাদের কি হয় যে ডিভ অনেকগুলো থাকার জন্য আমরা অ্যাকচুয়ালি ট্র্যাক হারাই ফেলি যে কোন ডিভ কখন ক্লোজ হচ্ছে, কখন কি হচ্ছে। এই জন্য যে জিনিসটা আমাদের করতে হবে, ইন্ডেন্টেশন সবসময় ফলো করতে হবে। অর্থাৎ এই ডিভ শেষ হবে, এর ভিতরে যদি ডিভ হয় তাহলে আমরা একটু ডিভটাকে ভিতরে নিয়ে যাব। এটা বাই ডিফল্ট হয়ে যায় অনেক অ্যাপ্লিকেশনে, দেওয়া লাগে না, বাট তারপর আপনারা দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে এই ডিভটা এখানে স্টার্ট হয়েছে, এটা এখানে, এর ভিতরে যদি আবার হয় তাহলে একটু ভিতরে দিকে দিবেন। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্ডেন্টেশন, যে কি হবে ডিভাইড বাই থাকবে। সো এই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে। যদি আমরা এটা না করি, দেখবেন অনেক বড় কোড হয়েছে, তখন আপনি হারায় যাচ্ছেন যে কয়টা ডিভ দিয়েছেন, দেখবেন যে এরর চলে আসছে বারবার। এটা আমার নিজের লাইফেও আমি ফেস করছি, সেই কারণে আপনাদের বলছি, আপনারা হয়তো ফেস করবেন। তো সব সময় হ্যাঁ তখন তো ক্লাস দিয়ে লিখছি, তখন ক্লাস ক্লাস বুঝি না, ক্লাস কি হচ্ছে? আচ্ছা যাই হোক, এই জিনিসটা তখন প্রবলেম ফেস করবে, তখন হচ্ছে দেখবেন যে এরর চলে আসবে একটা, এই কাজটা করা যাবে না। আচ্ছা, এখানে প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে। প্যারাগ্রাফ ট্যাগ কি কাজ করে আমরা অলরেডি জানি, যে প্যারাগ্রাফ যদি লেখার দরকার হয় তাহলে লিখি। সো ফার্স্ট আমরা হেডিং এ আগের মতো টাইটেল রাখলাম, আর বডিতে আমরা জাস্ট একটা প্যারাগ্রাফ লিখলাম। প্যারাগ্রাফ জিনিসটা কি হয়, নরমালি লাইন বাই লাইন চলতে থাকে যতক্ষণ পর্যন্ত আপনি লিখবেন। সো একটা পি ট্যাগ স্টার্টিং এন্ড ক্লোজিং এর মধ্যে আমরা যতগুলো লাইন লিখবো সবগুলো একটা প্যারাগ্রাফ আকারে চলে যাবে। সবগুলো আমরা হ্যান্ডস অন ভাবে দেখবো। নেক্সট চলে আসেন। তারপরে আচ্ছা, হেডিং এ যদি আমরা প্যারাগ্রাফ দিতে চাই, এটাও আমরা হচ্ছে দেখবো। নেক্সট আসেন। আচ্ছা, এখন হেডিং এর মধ্যে অনেক কিছু চলে আসছে, এখন হেড আসছে, বডি আসছে, বডির মধ্যে অনেকগুলো লেখা আসছে। এখন আমরা একটু দেখি যেগুলো ওয়ান বাই ওয়ান কি কাজ করে। হেডিং ট্যাগের মধ্যে আমাদের যে ফন্ট আছে, এই হেডিং ট্যাগ আমরা হচ্ছে 6 টাইপের ইউজ করি, H1 থেকে H6 পর্যন্ত। এই ট্যাগগুলো কি কি কাজে লাগে একটু দেখি। এইটুক পর্যন্ত আমরা এখন দেখে আসছি, কোনো প্রবলেম নাই, বডিও লিখছি। এখন এই যে H1 ট্যাগটা ইউজ করলাম, H1 ট্যাগ হচ্ছে সবচেয়ে বড় ফন্ট। তার মানে আমরা যখন হেডিং লিখবো, হেডিং এ আমরা 6টা ক্রাইটেরিয়া মেইনটেইন করে বা ফন্ট সাইজ 6টা ভাবে লিখতে হবে। নরমাল টেক্সট আর হেডিং এর মধ্যে কি ডিফারেন্স থাকে? নরমাল টেক্সটটা কি নরমাল থাকে, আর হেডিং টেক্সটটা কি উইথ বোল্ড থাকবে। বোল্ড চেনেন না, একটু গাঢ় করে থাকবে, ডার্ক। সো বোল্ড টেক্সট থাকবে। আর যখন আমরা H1 করব, এর মধ্যে যাই লিখি, ধরেন হচ্ছে H1 ট্যাগের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় ফন্ট, এটা বোল্ড অবস্থায় থাকবে আর সবচেয়ে বড়, হেডিংটা সবচেয়ে বড় সাইজ। তারপরে যখন H2 করব, H2 হচ্ছে আরেকটু ছোট। তারপরে হচ্ছে H3, এটা আরেকটু ছোট।
H6 কি নরমাল? হ্যাঁ H6 হচ্ছে কাইন্ড অফ নরমাল। এরকম করে আমরা শেষ করতে করতে H6 এ যাব। H6 এ গিয়ে আমরা হচ্ছে শেষ করে ফেলবো। তার মানে আমরা হেডিং স্টার্ট করব অনেক বড় থেকে, তারপর আস্তে আস্তে ছোট হয়ে হয়ে লেসে চলে আসবে। এটা হচ্ছে H গুলার কাজ বা H1 ট্যাগ গুলার কাজ। এখানে আর তেমন নতুন কিছু নাই। এই যে এখানে H1 দিচ্ছে, তার মানে এটা সবচেয়ে বড় হবে। তারপর আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন, তারপর H2 বসাচ্ছে, এখানে হেডিংস দিচ্ছে, এটা একটু কি আরেকটু ছোট হবে। তারপর আপনি আবার একটা প্যারাগ্রাফ লিখুন, বডি ক্লোজিং শেষ। আমরা দেখব ওয়ান বাই ওয়ান হ্যান্ডসাম। তারপর নেক্সট ডান। আচ্ছা এইখানে আছে আনঅর্ডারড লিস্ট। আচ্ছা লিস্ট তো আমরা জানি, লিস্ট জানি কি ওয়ান বাই ওয়ান লিস্ট করে। এখন এই লিস্টের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আমরা হচ্ছে ওএল দিয়ে ট্যাগ দিয়ে মেইনটেইন করি, আর আনঅর্ডার লিস্টটা হচ্ছে আমরা ইউএল দিয়ে মেইনটেইন করি। আচ্ছা এই জিনিসগুলা আমরা এখন একটু প্র্যাকটিস করা শুরু করি। প্র্যাকটিস না করলে আমরা একটু ভিজুয়ালাইজ করতে পারতেছি না, ভিজুয়ালাইজ না করলে আমরা বুঝতে পারবো না। চলেন আমরা একটু শুরু করে দেই। এটার একটা ম্যানুয়াল হয়তো আপনাদের একটা পিডিএফ দিয়ে দিব আমি। সো পিডিএফটা দিলে আপনারা হচ্ছে একটু দেখতে পারবেন। আচ্ছা দেখেন আমরা একটু শেষ করে তারপরে একবারে হ্যান্ডসামে যাই। তো এখানে নতুন করে যেটা আসলো সেটা হচ্ছে লিস্ট চলে আসলো, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে কি করতে হবে? বেসিক্যালি আনঅর্ডার লিস্ট হয় কি, আমরা অনেক সময় ওয়ার্ডে লিখি না, এরকম ধরেন বোল্ড থাকে, এরকম থাকে, এরকম এরকম করে লিস্ট থাকে না। ধরেন এখানে হ্যালো 1, তারপর হচ্ছে হ্যালো 2, এরকম করে আপনি দিলেন। এই যে লিস্ট করতেছেন ওয়ান বাই ওয়ান, এটাগুলো আমরা বলে হচ্ছে আনঅর্ডার। তার মানে এই অর্ডারগুলো আপনি আগে থেকে সিরিয়াল করতেছেন না, জাস্ট আপনি কতগুলো লিস্ট আছে বসাই দিয়েছেন, এটাকে হচ্ছে আমরা আনঅর্ডার বলে দেই। সো এখানে আমরা হচ্ছে ইউএল দিয়ে বোঝাই হচ্ছে আনঅর্ডার লিস্ট। এর আন্ডারে যতগুলো লিস্ট আছে, অর্থাৎ এরকম প্রথম লিস্টটাকে আমরা কি করব, এলআই ট্যাগের মধ্যে রাখবো, এটার মধ্যে তারপর হচ্ছে আমরা হ্যালো লিখে দিলাম, লিখে শেষ করব। সো এটা হচ্ছে আনঅর্ডার। আমরা ওয়ান বাই ওয়ান করব। সো এখানে প্রথমে কি আছে, অ্যাড আই ইউএল এলিমেন্ট স্ট্যান্ডস ফর আনঅর্ডার লিস্ট, এটা জাস্ট একটা মেনশন করা আছে। সেকেন্ড লিস্টে হচ্ছে কি করলো, অ্যাড ইচ আইটেম, এরকম সেরকম করে মাল্টিপল অ্যাড হচ্ছে। তার মানে এই প্রতিটা লাইনের আগে একটা করে ডট বসে বসে সে একটা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করবে। নেক্সট হচ্ছে আমরা অর্ডার লিস্টটা দেখব। অর্ডার লিস্টে যে জিনিসটা হবে, জাস্ট একটা লিস্টিং এর একটা সিকোয়েন্সিয়াল অর্ডার থাকবে, 1 2 3 4 করে এরকম একটা অর্ডার দিয়ে দিবে। সো এটা হচ্ছে জাস্ট ওএল, ডিফারেন্স জাস্ট এইটুকুই, অর্ডারে ওএল আর আনঅর্ডারে ইউএল, এছাড়া আর কোনো ডিফারেন্স নেই। বাকি সব হচ্ছে আমরা লিস্ট বাই ওয়ান লিস্টগুলো বসাবো, এলআই ট্যাগ স্টার্ট এন্ড এলআই ট্যাগ এন্ড, এটা হচ্ছে আমাদের টাস্ক। নেক্সট চলে আসি একটু। আচ্ছা এটা হচ্ছে দেখতে অনেকটা এরকম, যে আমরা হচ্ছে লিস্ট করতেছি, প্রথমে হচ্ছে যে আনঅর্ডার লিস্টটা করতেছি, যেটা হচ্ছে ডটগুলো থাকতেছে, আর এটা হচ্ছে অর্ডার লিস্ট। আর এই জিনিসটা বোঝাচ্ছে নেস্টেড লিস্ট। এখন এইখানে কি করা হয়েছে, একটা আনঅর্ডার লিস্টের আন্ডারে আবার কি লিস্টেড করা হয়েছে না। তো তখন আমাদের কি করতে হবে, সেকেন্ড যে আনঅর্ডার আছে তার ভিতর আমরা কি করব, আবার হচ্ছে অর্ডার লিস্ট ডিক্লেয়ার করব। অর্ডার লিস্ট স্টার্টিং এন্ড এন্ডিং হবে, তার মধ্যে আবার দুইটা লিস্ট থাকবে, ফার্স্ট ওয়ান থাকবে ব্ল্যাক টি, সেকেন্ড ওয়ান থাকবে গ্রিন টি, দিয়ে আমরা হচ্ছে কমপ্লিট করব। এটা হচ্ছে নেস্টেড লিস্ট, এটাও দেখব। সলিউশনটা এখানে দেওয়া আছে, বাট স্টিল আমরা পরে দেখব, সমস্যা নাই। আচ্ছা নেক্সট চলে আসি। আচ্ছা এখানে যেটা বলা হয়েছে এটা হচ্ছে এমফেসিস। এমফেসিস যে জিনিসটা করে, যে আপনি যদি কোনো একটা ওয়ার্ডকে বা কোনো একটা সেন্টেন্সকে এক্সট্রা করে ফোকাস করে দেখতে চান, যে দেখেন এইখানে একটু ফোকাস করে আসছে না, এখানে হচ্ছে এই জন্য ইএম ট্যাগটা ইউজ করা হয়। এটা হচ্ছে এই যে ইএম ট্যাগ, যে আপনি যদি কোনো একটা লাইন বা কোনো একটা ওয়ার্ডকে একটু এক্সট্রা করে ফোকাস ভাবে দেখতে চান আপনার এইচটিএমএল, সো এটার ক্ষেত্রে হচ্ছে আমরা এমফেসিস ইউজ করি। এখন এইখানে আরেকটা জিনিস করতে পারি, যেটা একটু নেক্সটে আসেন, সেটা হচ্ছে আমরা স্ট্রং দিতে পারি। স্ট্রং এর কাজ হচ্ছে কি, বোল্ড করে দেওয়া। যখন আপনি স্ট্রং ট্যাগটা দিবেন, ধরেন আপনি এইখানে মাঝখানে স্ট্রং আর স্ট্রং দিলেন, তাহলে এই যে স্ট্রং ওয়ার্ডটা, অর্থাৎ মাঝখানে স্ট্রং এর মাঝখানে যে ওয়ার্ডটাই থাকবে বা যে সেন্টেন্সটা থাকবে, এটা হচ্ছে বোল্ড ফরম্যাটে দেখা যাবে। সো এইখানেও আপনাকে একটা হাইলাইট করতে পারেন, এমফেসিসেও একটা কি বক্স টাইপের হাইলাইট করা হয়। সো দুইটা দিয়ে আপনি হাইলাইটের জন্য কাজ করা হয়। আচ্ছা নেক্সট এখানে বলতেছে যে why not bold or italic, অর্থাৎ একটু আগে আমরা কি দেখলাম, বোল্ড আর ইটালিক দেখলাম না। সো বোল্ড আর ইটালিক কেন দেখতে পারি না, ওগুলো আমরা হচ্ছে কি করি, প্রেজেন্টেশনে নিয়ে আসি। প্রেজেন্টেশন হচ্ছে আমরা ইটালিক ফরম্যাটে আসি, বোল্ড ফরম্যাটে আসি, র ফরম্যাটে আমরা হচ্ছে এটা নিয়ে আসি। এটার জন্য একটা ব্যাখ্যা দেওয়া আছে, এটা হচ্ছে নেক্সটে চলে আসেন। এইখানে একটা ফুল ভার্সেস দেওয়া আছে যে কেন আমরা হচ্ছে প্রেজেন্টেশনে আসি। স্ট্রাকচারটা হচ্ছে আমাদের HTML আর প্রেজেন্টেশন হচ্ছে আমাদের CSS ফরম্যাট। সো কেন হচ্ছে আমরা
বোল্ড আর ইটালিক করি। এটা পড়বেন, পড়লে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমরা কেন হচ্ছে এমফেসিসটা ইউজ করি বা স্ট্রং বলে ইউজ করি ইটালিক আর বোল্ডের ক্ষেত্রে। কারণ ইটালিক বোল্ড হয়তো আমাদের সব সময় লাগতেছে না, কিছু স্ট্রাকচার মেইনটেইন করা লাগতেছে, কিছু কিছু টাইম লাগতেছে, এই কারণে আমি ইউজ করি। এটা পড়ে আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা হ্যান্ডস অন রিভিউতে চলে যাই। আমরা কোথায় ছিলাম? বেসিক ছিলাম, টাইটেলে ছিলাম, তারপর আমরা কি দেখতেছিলাম? লিস্ট দেখতেছিলাম, নেস্টেড লিস্ট দেখতেছিলাম। সো ওগুলো হচ্ছে আমরা একটু ওয়ান বাই ওয়ান দেখার চেষ্টা করি। সো চলে আসি। কি বললেন আরেকবার বলুন। সো আমি আবার একটু দেখাই। যদি আপনার কাছে কোনো সফটওয়্যার না থাকে বাট আপনি একটা HTML ফাইল রান করতে যাচ্ছেন, আপনার যে কাজটা করতে হবে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করবেন। নরমালি টেক্সট ফাইল তো সব কম্পিউটারে থাকে, টেক্সট ডকুমেন্ট। এটা করব, তারপর আমরা একটা নাম দিব, ধরেন এটার নাম দিলাম ফার্স্ট। তারপর দেখেন ডট এক্সটেনশনে কি txt দেওয়া আছে না, আমরা এটা কেটে দিব, কেটে দিয়ে HTML দিব, জাস্ট HTML এক্সটেনশনটা চেঞ্জ করব। তারপর এখানে বলবো যে আর ইউ শিওর, আমরা ইয়েস দিব। এইটা একটা HTML ফাইল হয়ে গেল। উইদাউট এনি সফটওয়্যার আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করে ফেললাম। সো আমাদের সফটওয়্যারও দরকার পড়ে না। আর এইটাই যখন আমরা এডিট করতে যাব তখন হচ্ছে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড দিয়ে দিব। সো এখানে দিলে আমরা এইখানে আমাদের যে কোডিং গুলো আছে এই কোডগুলো লিখতে পারবো। সো এখানে আমরা যা লিখবো এটা যখন রান করব কোথায়? ব্রাউজারে গিয়ে আমরা রান করব। সো ব্রাউজার রান করলে আমরা বাই ডিফল্ট হচ্ছে এগুলো দেখতে পাবো, যে কোনো কিছুতে। চলুন আমরা একটু রান করি। ফার্স্ট আমরা কি লিখবো বলেন তো? ডকুমেন্ট, সরি ডক টাইপ, ডক টাইপ, তারপর হচ্ছে কি HTML। নেক্সট আমরা কি লিখবো? এটা কি সেনসিটিভ না? না। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কেস ইনসেনসিটিভ। সো এটা নিয়ে কেসে কোনো প্রবলেম নাই, বাট সাধারণত আমরা হচ্ছে একটু কমই রাখি। আমরা কোন জিনিসটা দেখবো? ফার্স্টে এইটা দেখি। চলো একদম ফার্স্টে আমরা হচ্ছে স্যাম্পল, এই কোডটা দিয়ে আমরা স্টার্ট করতেছিলাম। সো এটা একটু কপি করে দেবো। হ্যাঁ, কপি করা যায়। সো চলেন আমরা একটু কপি করি, আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন। আমি জাস্ট হচ্ছে আপনাদের দেখাচ্ছি, অথবা আমরা সাইড বাই সাইড একটু লিখি, তাহলে হবে। কপি করার দরকার না, সাইড বাই সাইড একটু লিখি। সো ফার্স্ট আমরা কি দিব? ডক টাইপ দিব। ধরেন এইটা কেস ইনসেনসিটিভ, সো প্রবলেম নাই, ক্যাপিটাল দিল বা স্মল দিল। তারপর হচ্ছে আমরা HTML দিব, সো HTML ট্যাগ। দেন এর আন্ডার আমরা কি দিব? একটা হেড ট্যাগ দিব। যেহেতু আমরা কোনো সফটওয়্যার ইউজ করতেছি না, সো এখানে কোনো ইন্ডেন্টেশন বাই ডিফল্ট আমাদের আসবে না, ম্যানুয়ালি সব করতে হবে। জাস্ট আমরা নোটপ্যাডে লিখতেছি কারণ সে এটা বুঝবে না। HTML ট্যাগটা আমরা ক্লোজ করে দেই। ওকে ফাইন। নেক্সট আমরা হচ্ছে কি হেড ট্যাগটা হচ্ছে স্টার্ট করলাম, তারপরের লাইনে হেড ট্যাগটা আমরা ক্লোজ করি। এন্ড এর মাঝখানে আমরা কি করব? আপাতত এটার জন্য কিছু করলাম না, জাস্ট একটা পেজ ক্রিয়েট করে এটা করলাম। তারপর হচ্ছে হেডের পর আমরা বডিতে যাই। সো এটা হচ্ছে আমাদের একটা বেসিক কোড, বডি। আর হচ্ছে বডিটা এন্ড করে দিলাম। সো হেড ট্যাগ করলাম, বডি ট্যাগ করলাম, এগুলো আমরা একটু ইন্ডেন্টেশনের ভিতরে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে একটু বাইরে আছে। একটা করে ট্যাগ দিয়ে জাস্ট আমরা একটু বুঝাই দিলাম যে হ্যাঁ এটা একটু ঠিক আছে। সো হেড ট্যাগ আর বডি ট্যাগটা হচ্ছে আমরা ইউজ করলাম। সো নরমালি এটা যদি আমি করি, এখন এটা সেভ করলাম, কন্ট্রোল এস, বা এখানে ফাইল থেকে আপনারা সেভ করতে পারেন। সেভ করার পরে আপনারা এটা কেটে দিবেন, কেটে না দিলেও চলবে, প্রবলেম নাই। আমরা এখন এইটা যদি রান করি ডাবল ক্লিক দিয়ে, তাহলে দেখেন এই যে এইখানে কিছু নাই, জাস্ট এমনি নরমালি ফাঁকা চলে আসছে, জাস্ট একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে আমাদের, আর কিছু দরকার নেই। এখন আমরা কি করব? আমরা আমাদের সেকেন্ড যে কাজটা, ওই কাজটা করি। এটা হচ্ছে জাস্ট একটা আমরা কোড ক্রিয়েট করলাম। সো আমাদের ফার্স্ট কাজ কি ছিল? একটা টাইটেল অ্যাড করা। আমরা হচ্ছে এই টাইটেলটা অ্যাড করব। তো সবাই হচ্ছে আমার সাথে একটু করেন। আমরা সেম নোটপ্যাডে যাব, গিয়ে হেডের ভিতরে একটা হচ্ছে কি টাইটেল ক্রিয়েট করব। টাইটেলটা কি লিখলাম? ইন্টারনেটিং ইজ ইজি। জাস্ট এটা দিয়ে আমরা কন্ট্রোল এস দিব, অথবা ওই যে আগের সিস্টেমে বললাম যে সেভ করব। সেভ করার পর এখন আমরা কি করব? এখন
এখন আবার হচ্ছে এটা রান করব। এটা ডাবল ক্লিক দিয়ে রান করতে পারি অথবা বারবার আমরা হচ্ছে জাস্ট কি করতে পারি, এখানে রিফ্রেশ করলেও হবে। এখন দেখেন এই যে বলতেছিলাম টাইটেলটা দেওয়া মানে কি, ট্যাবের যে লেখাটা চেঞ্জ হয়ে গেল। সো এখন ট্যাবের নাম কি চলে আসছে দেখেন, ইন্টারনেট ইজ ইজি। সো আপনি যখন টাইটেল চেঞ্জ করে ফেললেন এখানে, সে কি করলো, এই যে ট্যাগটা ছিল যেটা ব্রাউজারে, ট্যাবের ভ্যালুটা চেঞ্জ করে ফেললো। সো টাইটেল বেসিক্যালি ট্যাবের উপরে যে টাইটেলটা আছে ওইটা চেঞ্জ করে। এটা বুঝা গেছে সবার? আচ্ছা, নেক্সট তাহলে আমরা হচ্ছে নেক্সট পার্টটা করি। নেক্সট আমরা কি দেখলাম দেখি একটু, আমাদের দেওয়া শেষ। এটা হচ্ছে কেউ দিবেন না, না দেওয়ার জন্য বলছে, এটা আবার কেউ টেস্ট করতে যাবে না। সো নেক্সট আমরা বডিতে জাস্ট একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব। সো আমরা হচ্ছে বডিতে জাস্ট একটা ইউজ করলাম, ধরেন একটু ভিতরে লিখি প্যারাগ্রাফ ট্যাগ স্টার্টিং ক্লোজিং। এখানে হয়তো আমরা দিলাম ওয়েলকাম টু ওয়েব প্রোগ্রামিং, ওয়েলকাম টু ওয়েব প্রোগ্রামিং। সো এটা দিয়ে আবার সে কন্ট্রোল সেভ করব। সো সবসময় খেয়াল রাখবেন যে যখন এই নোটপ্যাডের এখানে একটা স্টার বাটন আছে, তার মানে এটা এখনো সেভ হয়নি। সো যখন আপনি সেভ করবেন স্টার মার্কটা চলে যাবে। সো সেভ করার সবসময় খেয়াল রাখবেন যে সেভ করছেন কিনা। সেভ না করে যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু দেখতে পারবেন না। সো আমরা আবার এখানে যাই, এখানে গিয়ে আবার রিফ্রেশ করি, দেখেন এখন কিন্তু চলে আসছে ওয়েলকাম টু ওয়েব প্রোগ্রামিং। আমি একটু বড় করে দেখাইলাম, বাট ওয়েলকাম টু ওয়েব প্রোগ্রামিং লেখাটা চলে আসছে। তার মানে আমরা জাস্ট হচ্ছে একটা প্যারাগ্রাফ অ্যাড করতে পারতেছি। সবাই এই পর্যন্ত চলে আসতে পারছেন? জাস্ট নরমালি নোটপ্যাডে কাজ করতেছি, কোনো সফটওয়্যার বা কোনো কিছু ইউজ করতেছি না, আমরা জাস্ট র একটা কাজ করতেছি। নেক্সট আমাদের যে কাজটা সেটা হচ্ছে একটা হেডিং অ্যাড করা H1 ট্যাগে, অর্থাৎ এই হেডিংটা আমরা ইউজ করব। আর তারপরে প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফ অলরেডি আমরা লিখে রাখছি, এর আগে হয়তো আমরা একটা হেডিং অ্যাড করব। তো চলো আমরা একটা হেডিং অ্যাড করি। এখানে আমরা বডির আন্ডারে একটা হেডিং দেই, এটা ট্যাব দিয়ে আমরা জাস্ট স্পেস দিচ্ছি, আর কিছু না। এটা আপনার দিতে হবে এমন কিছু না, সো আপনার না দিলেও চলবে। জাস্ট আমি একটু ইন্ডেন্টেশনটা বোঝানোর জন্য ট্যাব দিয়ে ফাঁকা রাখতেছি, আর কিছু না। এখানে রাখলাম হ্যালো প্রোগ্রামার্স। এখানে হ্যালো প্রোগ্রামার্স লেখা একটা আমি লাইন লিখলাম H1 ট্যাগের মধ্যে। দেখার সাথে সাথে সেভ করছে, এটা কিন্তু চলে আসে না, যে যখন আমরা রিলোড করব তখন আসবে। দেখেন সেখানে দেখেন একটা হেডিং ট্যাগ চলে আসছে হ্যালো প্রোগ্রামার্স। এই হেডিং ট্যাগটা আমি যদি মাল্টিপল লাইনসে করি, অর্থাৎ ধরেন আমি এটা যদি H2 3 4 5 এ করি, তাহলে এটা আরো ছোট আসবে। আমরা জাস্ট এক্সাম্পল দেখি। সো আমরা একটু ট্যাগের ভ্যালুগুলো চেঞ্জ করে দেব। 2 ইউনিভার্সিটি 3 4 5। সো আমরা কি করলাম, হেডিং হচ্ছে 6টা হেডিং দিয়ে দিলাম। একটু জাস্ট গ্যাপ দেই, 6টা হেডিং দিয়ে দিলাম। এই 6টা হেডিং এর আমরা ফন্ট সাইজগুলো দেখলেই বুঝতে পারবো যে হেডিং ট্যাগটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। সো এটা যদি আমরা একটু রিলোড দিই, দেখেন সেম লেখাটাই প্রথমে সবচেয়ে বড় আসে, এটা হচ্ছে H1 ট্যাগ, তারপর হচ্ছে H2, এটা তারপর H3 4 5 6। এটা টাইমে কিন্তু অনেক ছোট হয়ে গেছে, যেটা আমাদের নরমাল ফন্টের থেকেও ছোট। সো আমরা যখন ডিফারেন্ট টাইপ অফ হেডিং ইউজ করব, তখন হচ্ছে আমরা H1 ট্যাগগুলো বা H ট্যাগগুলো ইউজ করি। সবাই এই পর্যন্ত একটু করেন, করে হচ্ছে দেখেন ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। এরপর আমরা কি দেখতেছিলাম, আমাদের ইয়েতে হেডিং দেখা শেষ, আমাদের আনঅর্ডারড লিস্ট। সো চলেন একটু আনঅর্ডারড লিস্ট আমরা দেখি। আনঅর্ডারড লিস্ট আমাদের কি খেয়াল আছে, কি বলতেছিলাম যে জাস্ট আমরা হচ্ছে ইউএল ইউজ করব। সো আমরা জাস্ট একটা লিস্ট করি, আনঅর্ডারড লিস্ট, এটা দিয়ে বোঝায় ইউএল দিয়ে বোঝায় আনঅর্ডারড লিস্ট। স্টার্টিং এন্ড ক্লোজিং করব,
দেন এই আনঅর্ডার লিস্টের মাঝখানে আমরা কিছু লিস্ট ক্রিয়েট করব। সো ফার্স্ট লিস্ট হচ্ছে আমরা দিলাম li স্টার্টিং, এখানে আমরা দেখলাম ফার্স্ট লিস্টের নাম হচ্ছে ফার্স্ট, জাস্ট লিস্ট ট্যাগটা আমরা ক্লোজ করলাম। দেন নেক্সট আমরা সেকেন্ড যে লিস্ট ওইটার নাম লিখলাম সেকেন্ড, এটা যে সেকেন্ড থার্ড লাগবে এটা আপনাদের লিস্টের অনুযায়ী আপনি যে লিস্ট দেখাইতে চান। সো এই দুইটা সেভ করে আমরা একটু আমাদের ওয়েব ব্রাউজার থেকে দেখি যে আমাদের এখানে কি চেঞ্জ আসলো। সো দেখেন আমরা দুইটা লিস্ট করে ফেললাম, একটা ফার্স্ট আর একটা হচ্ছে সেকেন্ড। যেহেতু এটা হচ্ছে আমাদের বডির সামনে ছিল, অর্থাৎ এই প্যারাগ্রাফ ট্যাগের উপরে ছিল, সো এই কারণে হচ্ছে আমাদের উপরে দেখাচ্ছে। আমরা চাইলে এটা একটু রিমুভ করেও দেখতে পারি। চলেন এটা যদি একটু রিমুভ করে ফেলি, ইন্টারনেটিং হবে আইএনজি। এটা রিমুভ করে জাস্ট যদি আমরা লিস্টটা রাখি তাহলে জাস্ট একটু প্রোগ্রামারগুলো চলে যাবে। দেখেন জাস্ট ফার্স্ট এন্ড সেকেন্ড লিস্ট চলে আসছে। বা আমরা যদি একটু লিস্টটা হচ্ছে প্যারাগ্রাফের নিচে রাখতে চাই, টোটালি এগুলো আমাদের উপর রিকোয়ারমেন্টস, আমরা কোথায় রাখতে চাই, উপরে নিচে প্যারাগ্রাফের উপরে। সো এখান থেকে আমরা দেখলে এই যে লিস্টটা দেখতে পাচ্ছি। সো ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, এইটা হচ্ছে আমাদের আনঅর্ডার, মানে এখানে কোনো সিকোয়েল নাই বা সিরিয়াল নাই। সেম জিনিসটা যদি আমরা অর্ডার করি তাহলে কি করতে হবে, আমাদের জাস্ট ইউএল এর জায়গায় ওএল ইউজ করতে হবে। সো আমরা যদি ওএল করি, এইখানে ওএল এর মধ্যে আমরা কি করব, সেম ভাবে ধরেন দিলাম এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওএল এর, আর এখানে হচ্ছে ওএল এর সেকেন্ড। সো আমরা এখন দেখি যে এই আনঅর্ডারড আর অর্ডার লিস্টের মধ্যে ডিফারেন্স কি জিনিস। আচ্ছা এখানে কিছু একটা চেঞ্জ আসছে। আচ্ছা এখানে ট্যাগিংটা আমরা ভুল দিয়ে দিছি, এই কারণে আসছে। সো এখানে দেখেন এখন যদি চেক করি যে 1 আর 2 চলে আসছে, একটা হচ্ছে আনঅর্ডার আর একটা হচ্ছে অর্ডার। এই দুটো বুঝতে পারছেন? এখন আপনাদের টাস্ক হচ্ছে এর পরেরটা যেটা স্লাইডে দেওয়া ছিল, এইটা আপনারা একটা ক্রিয়েট করবেন, নেস্টেড অর্ডার যেটা, এইটা এই লিস্টটা ক্রিয়েট করেন। আপনাদের কাজ হচ্ছে যে প্রথমে হেডিং দিবেন, তারপর একটা প্যারাগ্রাফের লাইন লিখবেন, দেন হচ্ছে কি কফি টি দুইটা লিস্ট থাকবে, তার আন্ডারে দুইটা অর্ডার লিস্ট থাকবে, এন্ড দেন হচ্ছে আনঅর্ডার একটা মিনি থাকবে। এটা ডিজাইন করেন আপনারা। আমি এটা একটু বড় করে দিলাম, এটা দেখে দেখে আপনারা এখন ডিজাইন করেন।